আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা। ইংরেজি শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মৃত্যু একদিনে এই প্রথম 200 ছাড়ালো, আরও বাড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে সংকট, মন্তব্য স্বাস্থ্যের ডিজির। করোনা সংক্রমণের ভয়াবহতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। সহসার নিয়ন্ত্রণের বাইরে যাবার আশঙ্কা সরবরাহকারী কোম্পানিগুলোর। আগামী সপ্তাহে আসছে অ্যাস্ট্রাজেনেকার 25 লাখ টিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বুয়েটের তৈরি অক্সিজেন অনুমোদনের জন্য আবেদন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের, মন্তব্য মোশাররফের। বিএনপিকে গঠনমূলক সমালোচনার আহ্বান কাদেরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণে একদিনে দেশে প্রথমবারের মতো মৃতের সংখ্যা 200 পার হলো। গেল একদিনে মারা গেলেন 201 জন। কেবল খুলনা বিভাগে মৃতের সংখ্যা 66। নতুন করোনা শনাক্ত হয়েছে আরও 11,162 জনের। জনস্বাস্থ্যবিদদের ধারণা, মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও বেড়ে চলতি মাসের শেষ নাগাদ তা আবার নিম্নমুখী হতে পারে। করোনা ভাইরাসের ভয়াল রূপ দেখছে বাংলাদেশ। আগের ঢেউগুলোয় গ্রাম ও মফস্বল অঞ্চলে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কম থাকলেও এবার করোনা ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে গ্রাম ও বিভিন্ন জেলা শহর। সরকারি হিসেবে 24 ঘন্টায় 201 জন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কেবল খুলনা বিভাগেই 66 জন, ঢাকা বিভাগে 58 জন। এছাড়াও চট্টগ্রামে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ 18 জন। মঙ্গলবার শনাক্তের সংখ্যা 11,500 পার হলেও বুধবার কিছুটা কমে এই সংখ্যা 11,162। শনাক্তের হার 31.32%। এদিকে জনস্বাস্থ্যবিদ ডাক্তার নিজামুদ্দিনের মতে, করোনার ভয়াবহতাকে গুরুত্ব না দেয়ায় এই অবস্থা। আগামী কয়েকদিন সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে ধারণা তার। সব থেকে দুঃখজনক হচ্ছে বাংলাদেশে এখন 31% ইনফেকশন রেট, যেটা পৃথিবীর কোনো দেশে এই মোমেন্টে নেই। তো ধরে নিই আমরা এই 2 সপ্তাহ লকডাউন 14 তারিখে যদি শেষ হয়, তার ফলাফল পাবো আমরা এই মাসের শেষে যে। আর এই যে সার্চ, এখন সংক্রমণের হার বেড়েছে এবং এটা বাড়বে আরো 2 সপ্তাহ কিন্তু। এবং ঈদের চলাকালীন সময়ে অর্থাৎ এই 20-21 তারিখের দিকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ কেস, ইনফেকশন এবং মৃত্যু হতে পারে বাংলাদেশে। অন্যদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মুখপাত্র ডাক্তার নাজবুল ইসলাম জানান, করোনা সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের 5 গুণেরও বেশি অক্সিজেন চাহিদা তৈরি হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে সংকট তৈরি হতে পারে বলে আভাস দেন তিনি। স্বাভাবিক সময়ে বাংলাদেশে অক্সিজেনের যে চাহিদা সেটি 50 থেকে 70 মেট্রিক টন প্রতিদিন। রোগীর সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু সেই চাহিদারও একেবারে শেষ সীমায় আমরা পৌঁছে যাব এবং আমাদের পক্ষে কিন্তু সেটি তখন সামাল দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। আমরা বিশ্বাস করি যে সেরকম চ্যালেঞ্জ মোকাবেলা করবার আগেই কমিউনিটি ট্রান্সমিশনের যে জায়গাটি আছে, সচেতনতা তৈরির যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে যদি আমরা সকলেই কাজ করি তাহলে কিন্তু রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে পারবে না। তিনি আরও জানান, করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপও। একদিনে ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন 29 জন, তার মধ্যে 28 জনই রাজধানীর বাসিন্দা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম গতকাল জানিয়েছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সংকটও বাড়ছে। মহাপরিচালক জানান, ঢাকার হাসপাতালগুলোতে রোগী খুব বেশি না হলেও অন্যান্য বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনার রোগীর চাপ অনেক বেড়েছে। সীমাবদ্ধতা আছে, আমাদেরকে সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আমরা রোগীর উৎপাদন যদি না কমাতে পারি, তো তাহলে পরে আমি যতই প্রস্তুতি নাই না কেন, এই 16 কোটি মানুষের দেশে আমরা কত বিছানা দেব? সেই বিছানা দিয়ে তো আপনি সামাল দিতে পারবেন না। কাজে রোগী উৎপাদন যাতে না হয়, মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যাবসোলিউট লকডাউনের মধ্যেও কিভাবে লোকজন বেরোচ্ছে এবং লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। তো সেটা হতে থাকলে তো আসলেই পরিস্থিতি খারাপ হবে। ঢাকায় এখন পর্যন্ত আমাদের যতগুলো হাসপাতাল আছে, আমরা 50%-এর মতন, কোনো কোনো হাসপাতালে 100% অকুপায়েন্সি আছে, কিন্তু কিছু কিছু হাসপাতালে অনেক কম আছে। এখন সবাই যদি একসাথে এসে হাসপাতালে ভিড় করেন তাহলে পরে সেটা তো সামাল দেওয়া আসলে কঠিন হবে। করোনা সংক্রমণ ভয়ঙ্কর হয়ে ওঠার সাথে পাল্লা দিয়ে দ্রুতগতিতে বাড়ছে অক্সিজেনের চাহিদা। 15 দিনের ব্যবধানে হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবহার বেড়েছে দ্বিগুণের বেশি। এ হারে চাহিদা বাড়লে পরিস্থিতি সহসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা অক্সিজেন সরবরাহকারী কোম্পানিগুলোর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, অক্সিজেন ব্যবস্থাপনায় এখনই গুরুত্ব না দিলে নেমে আসতে পারে ভয়ানক বিপদ।
যত রোগী এখন হাসপাতালে যাচ্ছে তার বেশিরভাগই করোনায় আক্রান্ত। অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় কিছুক্ষণের জন্য মাস্ক সরালেই চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় প্রতি মুহূর্তে হাসপাতালে বাড়ছে নতুন রোগীর ভিড়। এদের অনেকেরই চাহিদা অক্সিজেনের। দ্রুত গতিতে আমাদের খালি সিটগুলো ভরে যাচ্ছে। কিছুদিন আগেও আমাদের কাছে পেশেন্ট চাইতো হচ্ছে একটা কেবিন দেন, আর এই যে গতকাল পরশুদিন থেকে শুরু হয়েছে একটা সিট দেন। কেউ জানে যে কেবিন দেওয়ার কোনো সুযোগ নেই, একটা সিটও পাবে কিনা সন্দেহ। তো এইটা কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী কোম্পানি স্পেক্টার এই কর্মকর্তাও জানালেন, অক্সিজেনের ব্যবহার যে হারে বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই টান পড়বে সরবরাহে। আজকে যে সিচুয়েশন আছে, কালকে কতটুকু ডেটোরেট করবে, বা কালকে কতগুলো আরও এক্সট্রা হাই ফ্লো নজল ক্যানুলা ইউজ হবে, বা কত পেশেন্ট বাড়বে, তাদের অক্সিজেনের রিকোয়ারমেন্ট কতটুকু হবে, এটা প্রেডিক্ট করা একটু টাফ। স্পেক্টার যেখানে দিচ্ছে অক্সিজেন, গত 15 দিনের এটা জাস্ট ডাবল হয়েছে। আমি গত 20 তারিখে আমাদের এটার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে গিয়ে 40 টন, এখন এটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে 80 টন। এই হারে যদি বাড়তে থাকে আসলেও অক্সিজেনের ক্রাইসিসের একটা চান্স আছে। অক্সিজেনের ইউজটা যে বললাম এখন 300 টন, কিন্তু এটা যে 500 টন যদি হয়ে যায় তাহলে আসলে এটা কন্ট্রোলের বাইরে। ইভেন দো 400 টনও যদি হয়ে যায় এটা কন্ট্রোলের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও যেই অক্সিজেন উৎপাদন হচ্ছে তা দিয়ে চাহিদা পূরণ সম্ভব। এজন্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। আমরা সামনের দিকে একটি বিপদের আশঙ্কা করছি। এই আশঙ্কা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে দেশের যেসব জেলায়, অর্থাৎ অর্ধেকের মতো জেলায় যেসব জায়গায় অক্সিজেনের বিতরণ ব্যবস্থা নেই, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নেই, সেসব জায়গা থেকে উন্নততর হসপিটালে বা টারশিয়ারি হাসপাতালে রোগী পাঠানোর জন্য একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা দরকার। অক্সিজেনের সংকট মেটাতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি এবং দ্রুত অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কোভ্যাক্সের আওতায় এবার জাপান থেকেও টিকা পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার তৈরি 25 লাখ টিকা পাবে বাংলাদেশ। আগামী সপ্তাহে এই টিকা দেশে পৌঁছাতে পারে। মন্ত্রী জানান, টিকার ব্যাপারে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। চলতি অথবা আগামী সপ্তাহে টিকা পাঠাতে রাজি হয়েছে জাপান। কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে 10 লাখ টিকা পাবে বাংলাদেশ। আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, ওনারা বলছেন যে ওনারা আমাদের দেবেন। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে, হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আশা করি 2.5 মিলিয়নের নিচে না। ঢাকা মেডিকেলে সফল ক্লিনিক্যাল ট্রায়াল শেষে করোনা রোগীদের শরীরে উচ্চ গতির অক্সিজেন দ্রুত সরবরাহে বুয়েটের তৈরি বিদ্যুৎবিহীন সিপ্যাপ অক্সিজেট অনুমোদনের জন্য সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রকল্পের প্রধান সমন্বয়ক ডক্টর তৌফিক হাসান আশা করছেন, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন নির্দিষ্ট সময়ের জন্য এই ডিভাইসটির অনুমোদন দিতে পারে। সংকটাপন্ন করোনা রোগীদের জীবন বাঁচাতে হাসপাতালের আইসিইউতে হাই ফ্লো নেজাল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু এর দাম অনেক বেশি, 4 থেকে 5 লাখ টাকা। দেশের সব হাসপাতালে এই সুবিধা নেই। সে কারণে সম্প্রতি বগুড়া ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় মারা গেছেন বেশ কয়েকজন করোনা রোগী। সহজে এবং আইসিইউ ছাড়াই যাতে সংকটাপন্ন রোগীদের অক্সিজেন দেওয়া যায়, সেজন্য বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবন করেছে হাই ফ্লো পাম্পিং ডিভাইস সিপ্যাপ। এর খরচ মাত্র 20 থেকে 25 হাজার টাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল এবং সাধারণ ওয়ার্ডেও বিদ্যুৎ ছাড়াই এই ডিভাইস দিয়ে খুব সহজে উচ্চ গতির অক্সিজেন দেওয়া যাবে রোগীকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বের দেশগুলোতে কোনো রকম ট্রায়াল ছাড়াই জরুরি ব্যবহারের জন্য এ ধরনের ডিভাইসকে অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রকল্প পরিচালক ডক্টর তৌফিক হাসান। নির্দিষ্ট সময়ের জন্য হলেও এটার অনুমোদন দেওয়ার দাবি জানান তিনি। ওনারা যেগুলো চাচ্ছেন এবং আমরাও এখন আসলে ফর্মালি আবেদন করছি যে আমাদেরকে এনওসি দেওয়া হোক, এটা টেম্পোরারিলি এই সময়ের জন্য, বা ওনারা বলে দিতে পারেন যে ঠিক আছে এতগুলো সংখ্যায়, এবং এগুলো একটা শর্ত দিতে পারেন যে বুয়েট এটাকে পরীক্ষা করবে। এইভাবে যদি আমাদের দিতে পারেন, এটা একটা হতে পারে। অক্সিজেনটা আমাদের সরকারের যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন দেওয়া উচিত। অ্যানেস্থেসিওলজিস্ট, ইন্টারনাল মেডিসিনের আছেন এবং যারা নাকি বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি করে আমার মনে হয় এইটা দেখা দরকার যে এইটা আমাদের প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আছে কিনা।
ঔষধ প্রশাসনের অনুমোদন পাওয়া গেলেও এই ডিভাইস উৎপাদনে বড় কোম্পানিগুলো এগিয়ে আসবে কিনা তা নিয়ে সন্দিহান ডক্টর তৌফিক হাসান। আমাদের তত্ত্বাবধানে যদি হয় যে কোনো কোম্পানি যদি এখনো এগিয়ে আসতে চায় যে হ্যাঁ এই ক্রাইসিস মোমেন্টে আমরা আসলে তৈরি করতে চাই, আমাদের কিন্তু ডিজাইন আমরা অলরেডি এটা ওপেন করেছি, লাইক এটা উন্মুক্ত, এটা কিন্তু কেউ চাইলে করতে পারে। আমরা কিন্তু সেইভাবে এটা চিন্তা করে নিই যে আমরা নিজেরা প্রফিট করব সেই হিসাবে। প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরই আবেদনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর 7টি কেন্দ্রে চলছে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের টিকাদান। গতকাল টিকা নেন যারা বিএমইটি ও সুরক্ষা পোর্টালে নিবন্ধনের পর আগের রাতে SMS পেয়েছেন। গতকাল সকালে বিএসএসএমইউ কেন্দ্র পরিদর্শন করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি বলেন, সকল প্রবাসী পর্যায়ক্রমে টিকা পাবেন আর নিবন্ধন করে টিকা পেতে অপেক্ষার পরামর্শ দেন তিনি। কেন্দ্রীয় কোনো ভোগান্তি ছাড়াই টিকা নিতে পারছেন বলে জানান প্রবাসীরা। তবে আগের রাতে SMS পাওয়ার দূরের জেলা থেকে আসতে প্রবাসীদের গতকাল পথে অনেক সমস্যায় পড়তে হয় বলে জানানো হয়। এজন্য অন্তত 2 দিন আগে SMS দেওয়ার অনুরোধ করেন বিদেশগামী কর্মীরা। অন্যদিকে বিএমইটিতে নিবন্ধনে আমি প্রবাসী অ্যাপসে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে অভিযোগ জানাচ্ছেন। পাসপোর্ট যাচাইয়ের জন্য 72 ঘন্টা সময় চেয়ে 4-5 দিনেও সমাধান পাচ্ছেন না অনেকেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এজন্য ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃত করতে চাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল এক ভার্চুয়াল আলোচনায় ডক্টর মোশাররফ এসব অভিযোগ করেন। স্বাধীনতার 50 বছরে যেভাবে আওয়ামী লীগের নেতারা গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে, রক্ষী বাহিনী সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করেছে, অর্থনীতি লুটপাট করে এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, এই সকল ইতিহাস নিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা এই জনসাধারণের সামনে আসব। যদি মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্ম প্রকৃত ইতিহাস জানে, যদি 50 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস জানে, তাহলে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো ক্ষেত্র থাকবে না, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য আজকে তারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে। ঢালাও মন্তব্য বাদ দিয়ে গঠনমূলকভাবে সমালোচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি হয়ে থাকলে সংকটে দুর্যোগে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে গতকাল ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। মহল সবকিছুতে সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশ সব কিছুতে শুধু সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে। তাই সরকারের ভালো কিছু তারা দেখতে পান না কোনো সাফল্য। শেখ হাসিনার সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে। দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী, সংঘবদ্ধ চক্রটি অভিনব কৌশলে যাত্রী সেজে ছিনতাই করছে মোটরসাইকেল। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকা, অ্যাপসের পরিবর্তে চুক্তিতে যাত্রী নিয়ে ছুটছেন মোটরবাইক চালক রফিক। তারপর কৌশলে নিয়ে যাওয়া হয় 300 ফিটের সড়কে। চালককে কুপিয়ে আহত করে ফেলে দেওয়া হয় খালে, নিয়ে যায় মোটরসাইকেল। ভাগ্যক্রমে বেঁচে যান এই চালক। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামেন গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় 2 জনকে, উদ্ধার করা হয় হাতুড়ি, ছুরি। গোয়েন্দারা বলছেন, মাদকের টাকা জোগাতে অপরাধে জড়াচ্ছে তারা। প্রধান টার্গেট রাইড শেয়ারিং বাইকাররা। ঢাকা মহানগরী এলাকাতে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত টাইলস মিস্ত্রিরা তারাই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এবং স্পেশালি ফ্যান্সিডির টাকা জোগাড় করার জন্য তারা পরিকল্পিতভাবে এই উবারের গাড়ি চালককে হত্যা করে তার মোটর বাইকটাকে ছিনিয়ে নেওয়ার কাজটা করে, কিন্তু লোকটা বেঁচে যায়। অ্যাপস ছাড়া রাইড শেয়ারিং না করার অনুরোধ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। অল্প পয়সায় বা পয়সা বাঁচানোর জন্য যদি যাত্রীরা অথবা আপনার যারা চালক আছে তারা যদি যাত্রী বহন করে, মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং
দুর্ঘটনা পড়ে যায়। তো আমার একটি অনুরোধ, যেহেতু একটি প্রায় বিশাল একটি সিটি, এখানে সবাই যেন অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিংটি করে, তাহলে হয়তো এই ধরনের অপরাধগুলো অনেকটি কমে যাবে। অপরাধীদের কাছে যেন নিরাপদ স্থান রাজধানীর ৩০০ ফিট এলাকা। তাই সন্ধ্যার পর যাতায়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান পুলিশের। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাটের প্রস্তুতি চলছে পুরোদমে। এবার 2 সিটি কর্পোরেশনের অধীনে স্থায়ী অস্থায়ী মোট 23টি হাট বসবে। 5 দিন হবে পশু বেচা কেনা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করতে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পর ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর হাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যদিও এখন মহামারী করোনা মোকাবেলায় চলছে কঠোর বিধিনিষেধ। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে মোট 13টি অস্থায়ী পশুর হাট। লেদার টেকনোলজি কলেজ মাঠ, পুস্তকুলা, মেরাদিয়া, ধুলাইখাল, আফতাবনগর, শাহজাহানপুর, ধনিয়া, দুবখোলা, রহমতগঞ্জ এলাকায় বসবে 10টি অস্থায়ী পশুর হাট। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। ডিএসসিসির যে স্বাস্থ্য বিভাগ আছে সেখান থেকে আমাদের কিভাবে গরুর হাট পরিচালনা করা হবে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনটেন হবে, এর উপরে আমাদের গাইডলাইন দেওয়া আছে। তাদের নির্দেশনার আলোকে আমরা কঠোর স্বাস্থ্যবিধি রক্ষা করে আমরা হাট পরিচালনা করার জন্য ইজারাদারদের আমরা ইনস্ট্রাকশন দিব। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাবতলী স্থায়ী পশুর হাট সহ 10টি অস্থায়ী হাট বরাদ্দ দিয়েছে। বাড্ডা, আফতাবনগর, দক্ষিণ খান, খিলক্ষেত, পল্লবী, উত্তরখান, তুরাগ, ভাটারা, মোহাম্মদপুর ও গাবতলী এলাকায় বসবে এসব হাট। ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে কোনো হাট নেই। আমরা ওই বাসানটেক হাট যেটা ছিল বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর এখানে পলিটেকনিক, তেজগালা এটা বন্ধ করে দিয়েছে। যেগুলো একটু লোকালয়ের কাছাকাছি ছিল এগুলো আগেই আমরা বন্ধ করে রেখেছি। এখন যে হাটগুলি আছে সবগুলোই ঢাকার পেরিফেরিতে এবং উন্মুক্ত জায়গায় আছে। হাট প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন ইজারাদাররা। মাস্ক, দূরত্ব বজায় রাখা, যত কিছু সরকারি যে নির্দেশগুলি আছে সেই নির্দেশগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। মহামারী পরিস্থিতিতে সারা দেশ থেকে কৃষক, খামারি ও ব্যাপারীরা যাতে নির্বিঘ্নে পশু হাটে নিয়ে আসতে পারেন সেটা খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইজারাদাররা। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় মৃত্যু একদিনে এই প্রথম 200 ছাড়ালো, আরও বাড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে সংকট, মন্তব্য স্বাস্থ্যের ডিজির। করোনা সংক্রমণের ভয়াবহতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা, সহসা নিয়ন্ত্রণের বাইরে যাবার আশঙ্কা সরবরাহকারী কোম্পানিগুলোর। আগামী সপ্তাহে আসছে অ্যাস্ট্রাজেনেকার 25 লাখ টিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বুয়েটের তৈরি অক্সিজেন অনুমোদনের জন্য আবেদন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের, মন্তব্য মোশাররফের। বিএনপিকে গঠনমূলক সমালোচনার আহ্বান কাদেরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।